পূর্ব সীমান্তে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। চীন, পাকিস্তান, তুরস্ক জোট কি ভারতকে এবার কোণঠাসা করার জন্য নতুন কোনো ছক কষছে? বাংলাদেশ তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে বাংলা ইসলামিক ব্রাদারহুড তৈরি করার ষড়যন্ত্র করছে। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ। এই মুহূর্তে ভারতের পূর্ব সীমান্তে এক নতুন এবং ভয়ঙ্কর খেলার সূচনা হয়েছে। সেই খেলায় মূল চালক হিসেবে আছে এক অন্তর্বর্তীকালীন সরকার, যাদের লক্ষ্য ভারতকে নানাভাবে বিরক্ত করা, বা যাকে আমরা সামরিক ভাষায় বলি নিডলিং করা, অর্থাৎ সূচ ফোটানো। কিন্তু এই খেলার পেছনে আসল হাত কার জানেন? কেন বাংলাদেশ হঠাৎ করে তুরস্ক এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে? আর এই নতুন জোট ভারতকে কি কৌশলগত ফাঁদে ফেলার চেষ্টা করতে? 30 সেকেন্ডের মাথায় আপনাদের মনে গেঁথে দিচ্ছি এক ভয়ঙ্কর তথ্য। সীমান্তে সুরক্ষার নামে বাংলাদেশ সম্প্রতি তুরস্ক থেকে অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন সংগ্রহ করেছে। গ্রাফিক্স দেখাতে বলবো, সেই বায়রাক্তার TB2 ড্রোন ঠিক কি করতে পারে। এই ড্রোনগুলো গোয়েন্দা নজরদারি এবং হালকা স্ট্রাইক অপারেশনের জন্য একেবারে সঠিক ড্রোন, এবং সেই কারণেই এগুলো ব্যবহৃত হয়। আর সূত্র বলছে এই ড্রোনগুলো এখন ভারতের পশ্চিমবঙ্গের, মানে আমাদের রাজ্যের কাছাকাছি সীমান্তে মোতায়েন করা হয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো, অ্যাজ ইফ ইন্টেলিজেন্স ইউনিটসগুলো এই বিষয়টিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে এবং কনস্ট্যান্টলি মনিটর করছে। এই বায়রাক্তার ড্রোন কোথায় কোথায় উড়ছে, কেন উড়ছে, সবটাই দেখা হচ্ছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক পরে বাংলাদেশের রাজনীতিতে চরম অস্থিরতা চলছে। আর এই অস্থিরতার সুযোগ নিয়ে ভারত বিরোধী শক্তিগুলো সীমান্তে মাথা চাড়া দিয়ে উঠছে। আজও বাংলাদেশে রণক্ষেত্র অবস্থা। এয়ারপোর্টের সামনে যে ছবি আপনারা দেখছেন, এয়ারপোর্টের সামনে রীতিমতো অগ্নিসংযোগ করে দেওয়া হয়, হাতাহাতি হয়, লাঠালাঠি হয়। সেখানে গণতন্ত্র নামক কোনো জিনিস নেই। পরিস্থিতি এমনই যে ঢাকা এখন ভারতকে নিয়ে উস্কানিমূলক কথা বলছে। অন্যদিকে বেজিং আর ইসলামাবাদের সঙ্গে ঢাকা নিজেদের ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। বিশ্বাস করতে পারবেন না, ঠিক 50 বছর পর বাংলাদেশ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা 1971 সালের ইতিহাসকে একেবারে উল্টে দিতে পারে। 71 সালে বাংলাদেশ লড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই বাংলাদেশ সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর সাথে তাদের কর্মীদের প্রশিক্ষণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই একই দেশ এখন বাংলাদেশকে সামরিক প্রশিক্ষণ দেবে। বুঝতে পারছেন? এটি কেবল একটি চুক্তি নয়, এটি একটি নতুন অ্যালায়েন্স। তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ অক্ষ তৈরি হচ্ছে, এবং এইটাই এই অক্ষ তৈরি হওয়ার ইঙ্গিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অভ্যন্তরীণ সমস্যা যেমন চরম মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি এবং নির্বাচনে দেরি করার চাপ থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে চাইছে, একই সঙ্গে ভারত বিদ্বেষী কূটনীতি বেছে নিয়েছে এই মোহাম্মদ ইউনুস। তারা ভারতকে ফেক নিউজের জন্য অভিযুক্ত করছে, যেখানে আসলে ফেক নিউজ অ্যান্ড রিলিজিয়াস ডগম্যাটিজম মোহাম্মদ ইউনুসের বাংলাদেশই করছে। এবং কৌশলগতভাবে হাসিনা সরকারের সময়কার সমস্ত চুক্তি মোহাম্মদ ইউনুস এক এক করে বাতিল করছে কিংবা সেখান থেকে সরে আসছে। কিন্তু এর থেকেও আরো বড় উদ্বেগের কারণ কি জানেন? কারণ হলো কৌশলগত শিলিগুড়ি করিডোর, কিংবা যেটাকে আমরা বলি চিকেন স্নেক। গ্রাফিক্স প্লিজ। এই হলো সেই চিকেন স্নেক। শিলিগুড়ি করিডোর 30 কিলোমিটার জায়গা, যা ভারতের বাকি অঙ্কের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলোকে যুক্ত করে। এর নাম চিকেন স্নেক। মাত্র 22 থেকে 35 কিলোমিটার চওড়া এই করিডোর নিরাপত্তার জন্য ভারতের কাছে জীবন মরণের প্রশ্ন। আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য এই চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই বাখতিয়ার ড্রোনসগুলো এখন উড়ছে চিকেন নেকের খুব কাছাকাছি। আর এই করিডোর নিয়ে যখন বাংলাদেশের কোনো না কোনো মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে, তখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলছেন, বাংলাদেশেরও নিজস্ব 2টি চিকেন স্নেক রয়েছে, যা ভারতের থেকে অনেক 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 বেশি ঝুঁকিপূর্ণ। তাই যদি বাংলাদেশ আমাদের চিকেন স্নেকের দিকে তাকায়, তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। ঢাকা যখন ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশবদ্ধ বলে মন্তব্য করে কিংবা বাংলাদেশ লকড বলে মন্তব্য করে, তখন ভারত কিন্তু চুপ করে থাকেনি।
বাংলাদেশ ভারতের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এনেছে। এর জবাবে ভারতও বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই বাণিজ্য যুদ্ধ ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে রক্ষা করছে সে তো ঠিকই, একই সঙ্গে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে আস্তে আস্তে কোণঠাসা করছে। আর এর মধ্যেই মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়েছিলেন কয়েক মাস আগে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রযুক্তিগত কিছু চুক্তিও সই করেছেন। কিন্তু এই পূর্ব সীমান্তে যে নতুন উত্তেজনা, তার মোকাবিলা করতে ভারতের হাতে কিছু নতুন সামরিক কৌশলও আছে। 2025 সালের মে মাসে মাত্র 4 দিনের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংক্ষিপ্ত সশস্ত্র সংঘাত হয়েছিল, যার নাম অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর থেকে বিশ্ব একটা স্পষ্ট বার্তা পেয়েছে। আমরা বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিয়েছিলাম, পারমাণবিক অস্ত্রের হুমকিও ভারতকে তার প্রচলিত সামরিক পদক্ষেপ নেওয়া থেকে আর আটকাতে পারবে না। অপারেশন সিঁদুর আসলে ভারতকে কি ক্ষমতা দিয়েছে জানেন? ইউনূস সরকারের ক্ষমতা গ্রহণের পর প্রথাগত কূটনীতির বাইরে গিয়ে প্রথম বিদেশ সফরে ভারতকে এড়িয়ে চীনকে বেছে নেন মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি তিস্তা নদীর জলবন্টন প্রকল্পে ভারতকে পাশে রেখে চীনকে যুক্ত হওয়ার আহ্বান জানান। ভাবুন, ভারত এবং বাংলাদেশের তিস্তা প্রকল্প, তাতে এবার মোহাম্মদ ইউনূস বলছেন চীনও আসুক। তিস্তা নদী সিকিম থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের কৌশলগত সংবেদনশীলতা সত্ত্বেও ইউনূস চীনকে নদীর সামগ্রিক ব্যবস্থাপনার জন্য 50 বছরের একটি মাস্টার প্ল্যান তৈরির প্রস্তাব দেন। এর পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোঙ্গলা বন্দরেও চীনের সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা চলছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত উদ্বেগের কারণ। ভারত মনে করছে এই পদক্ষেপগুলো দক্ষিণ এশিয়ার অস্থিরতা বাড়ানোর চেষ্টা। ভারতের সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আইএসআই তার আনাগোনা বাড়াচ্ছে। জেনারেল সানি যেমনটা উল্লেখ করেছেন, ভিসা মুক্ত প্রবেশের সুযোগ তৈরি হওয়ার এটি একটি বড় উদ্বেগের কারণ। এই মুহূর্তে পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশে আসার জন্য কোনো রকম ভিসা লাগে না, এটা কিন্তু এতদিন ছিল না। কারণ এর আগেও দেখেছি, অতীতেও আমরা দেখেছি, চট্টগ্রামের পার্বত্য অঞ্চল কিংবা চট্টগ্রাম হিলি ট্র্যাক্স, মাউন্টেন ট্র্যাক্স ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। এখন বাংলাদেশে ইসলামী শক্তি কিংবা ব্রাদারহুড শক্তি এবং জামাতে ইসলামী মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং এরা মাথা চাড়া দিয়ে ওঠায় পরিস্থিতি আরও নাজুক কিংবা স্পর্শকাতর হয়েছে। কিন্তু একটা বড় ঘটনা এই ভয়ঙ্কর পরিকল্পনাকে একেবারে ভেস্তে দিয়েছিল। আমাদের সূত্র জানাচ্ছে মোহাম্মদ ইউনূস এবং তার কিছু সহযোগী, যার মধ্যে এনএসএ খলিলুর রহমান, জেনারেল খলিলুর রহমান বাংলাদেশের, তিনি রয়েছেন, এবং কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফেজুর রহমান, এরা তিনজনে মিলে একটা চক্রান্ত করেছিল। তারা ভারতে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ভারত বাংলাদেশ সীমান্তে ছোটোখাটো সামরিক সংঘর্ষ শুরু করার একটা পরিকল্পনা করেছিল। তারা চেয়েছিল বিজিবি কিংবা বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কানি দেবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেনাবাহিনী তাদের সমর্থন দেবে। অর্থাৎ আমাদের যেমন বিএসএফ আছে, তেমন বাংলাদেশ আছে বর্ডার গার্ড বাংলাদেশ। এটা বাংলাদেশের বিএসএফের মতো একটা ফোর্স। সরাসরি তো সেনা কিছু করতে পারে না। তারা উস্কানি দিয়েছিল যে এই বর্ডার গার্ড বাংলাদেশ প্রথমে একটু উস্কানি দেবে আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে, এবং ঠিক যখন পরিস্থিতি হাতের বাইরে বেরোবে, কারণ ওদের বিজিবি যদি উস্কানি দেয়, ওরা তো কামারের ঠুকুর ঠাকুর, আর আমাদের হচ্ছে লোহারের এক ঘা। যখন বিএসএফ এক ঘাটা দিত, তখন পরিস্থিতি ওদের হাতের বাইরে বেরোতো, তখন ওরা সেনা নামাতো। কিন্তু সমস্যা কি জানেন? আমাদের সিকিউরিটি এজেন্সি ওদের থেকে 100 গুণ এগিয়ে। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে একজন ভদ্রলোক। তিনি এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন এবং সেই কারণেই তিনি এই মুহূর্তে কোণঠাসা। এই হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান যেহেতু বাংলার
বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কোনো রকম সমস্যা চান না, তাই তাকে হটানোর এখন ষড়যন্ত্র চলছে। সেই ওয়াকারুজ্জামান স্ট্রেট বলেন, আমি এই পরিকল্পনায় নেই, আর্মি কিছু করবে না। এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন তিনি। ইউনুসকে স্পষ্ট জানিয়ে দেন যে ভারতের সাথে এমন বিপজ্জনক খেলা খেলা উচিত হবে না, কারণ তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বিজেপিকে সরাসরি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশকে সরাসরি ইউনুসের নির্দেশে চলতে নিষেধ করেন, অর্থাৎ বলেন যে ইউনুস যদি কোনো নির্দেশ দেয় তা তারা ফলো করবে না। এটা ভারতের কাছে একটি বড় সামরিক সংঘাত থেকে রক্ষা। অর্থাৎ বাংলাদেশের একজন সেনাপ্রধানের ঘটে কিছু হলেও বুদ্ধি আছে। ইউনুস যখন তুরস্ক এবং পাকিস্তানের দাদাগিরি এবং পিঠচাপড়ানিতে লাফাচ্ছিল, তখন একটি মানুষ গিয়ে বলেছে, শাট আপ, দ্যাটস ইন্ডিয়া। আর ভারত যদি চায় 1 সেকেন্ডে মেরে গুঁড়িয়ে দেবে। ভারত তার চিকেন স্নেক সুরক্ষার জন্য অর্থাৎ শিলিগুড়ি করিডোর, যার দিকে ইউনুস চোখ দিয়ে বসে আছে, কারণ তাকে তার দাদা চীন এবং আরেক দাদা পাকিস্তান বলছে চিকেন স্নেক দেখো দেখো দেখো। ভারত তার চিকেন স্নেক সুরক্ষার জন্য বিপুল পরিমাণ সামরিক সম্পদ মোতায়েন করেছে এই চিকেন স্নেকের আশেপাশে। আর্মি চিফ জোর দিয়ে বলছেন যে এটি কোনো দুর্বলতা নয়, বরং ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন এই শিলিগুড়ি করিডোর, এই চিকেন স্নেক। এখানে কি কি মোতায়েন করেছি আমরা শুনবেন? তাহলে শুনুন। ইন্ডিয়ান আর্মির ত্রিশক্তি কোর এই মুহূর্তে চিকেন স্নেকে রয়েছে। রাফায়েল স্কোয়াড্রন, রাফায়েল যুদ্ধ বিমান চিকেন স্নেকে রয়েছে। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র চিকেন স্নেকে রয়েছে এবং উন্নত পরিষেবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা এয়ার ডিফেন্স ইউনিট এই মুহূর্তে চিকেন স্নেককে গার্ড করে রয়েছে। শুধু তাই নয়, চীনও কিন্তু বাংলাদেশের লালমনিরহাটে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমান ঘাঁটি, গ্রাফিক্স প্লিজ, একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমান ঘাঁটি সেটাকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করছে। একটা পুরনো বিমান ঘাঁটি ছিল লামারহাটে, লালমনিরহাট জায়গাটার নাম। সেই লালমনিরহাটে একটা পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা বিমান ঘাঁটিকে আবার কনস্ট্রাকশন করছে। কারণ এই বিমান ঘাঁটিটি শিলিগুড়ি থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। এখান থেকে উড়লে খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে শিলিগুড়ি করিডোরে। পূর্বের এই নতুন হুমকিকে ভারত কিভাবে দেখছে জানেন? তার উত্তর লুকিয়ে আছে 2025 সালের মে মাসের অপারেশন সিঁদুরের ঘটনায়। এই অপারেশনে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশে অর্থাৎ পিওকে এবং পাকিস্তানি পাঞ্জাব প্রদেশের 9টা লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় ধূলিসাৎ করে দেয়। লস্করে তৈবা এবং জৈশ-এ মোহাম্মদের সন্ত্রাসী অবকাঠামো শেষ করে দেয়। 100-র ওপর টেররিস্টকে শেষ করে দিয়েছি আমরা। ভারতের এই হামলায় কি কি ব্যবহার করা হয়েছিল? রাফায়েল জেট, স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র, AASM হ্যামার বম্বস এবং ব্রাহ্মস ক্রুজ মিসাইল। সেই রাফায়েল জেট, সেই ব্রাহ্মস এবং সেই স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র এবং AASM হ্যামার এই মুহূর্তে কিন্তু চিকেন স্নেক কিংবা শিলিগুড়ি করিডোরের আশপাশে আমরা রেখেছি। তাই বাংলাদেশ যদি এবার কারচুপি করার চেষ্টা করে, তাহলে একবার গিয়ে মে মাসের অপারেশন সিঁদুরের ভিডিওগুলো দেখে নিক। বাংলাদেশেরও কিন্তু সেই হালটাই হবে। ভারতের এই অভিযানের জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছিল। এই বুনিয়ান উন মারসুস কি জানেন? তাহলে শুনুন। বিভ্রান্তিকর তথ্য, একগুচ্ছ মিথ্যে এবং ফেক নিউজ ছাড়া তারা আর কিছুই করতে পারেনি। শুধু টুইটার এবং ফেসবুকে ফেক নিউজ ছড়িয়ে গিয়েছে পাকিস্তান, কোনো জবাব তারা দিতে পারেনি। এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাইবার আক্রমণ। পাকিস্তান দাবি করেছিল তারা ভারতীয় সামরিক স্যাটেলাইট, সরকারি ওয়েবসাইট এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। তবে সত্যিটা হলো তারা কিছুই করতে পারেনি, চেষ্টা করেছিল। তবে আমাদের সাইবার ডিফেন্স তাদের সব ছকি ভেস্তে দেয়। ভারতীয় কর্তৃপক্ষ জানাচ্ছে 1.5 মিলিয়নেরও বেশি সাইবার অনুপ্রবেশের চেষ্টা রেকর্ড করা হয়েছিল, সফল একটিও হয়নি।
পূর্ব ও পশ্চিম সীমান্তে এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে আমাদের আরেক প্রতিবেশী চীন। লাদাখের সংঘর্ষের পর থেকে চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বারবার বিশাল অবকাঠামো এবং সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। তারা চেংডু থেকে লাসা পর্যন্ত হিমালয়ের মধ্যে দিয়ে $40 বিলিয়ন রেল লাইন তৈরি করছে। এই রেলপথ সামরিক এবং অসামরিক উভয় কাজেই ব্যবহৃত হবে, যা ভারতকে চিন্তায় ফেলছে। চীন ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন প্রতিদ্বন্দ্বী হিসেবে মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না, অর্থাৎ ওয়ার্ল্ডস ইকোনমিক্যালি প্রোডাকশন হাব হিসেবে ভারতকে চীন দাঁড়াতে দিতে চায় না। এই জন্যই তারা ভারতের ইলেকট্রনিক এবং সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ শিল্পে প্রযুক্তি ও কাঁচামাল সরবরাহে বাধা সৃষ্টি করছে। কিন্তু সবচেয়ে বড় আতঙ্ক হলো চীনের ক্ষেপণাস্ত্র বাহিনী PLARF, পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স। সম্প্রতি চীনের DF-100 হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তার ভিডিও প্রকাশ করেছে চীন। এই হলো তার ভিডিও। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 3000 থেকে 4000 কিলোমিটার এবং গতি মাক 5। মাক 5 গতিতে এটিকে চিহ্নিত করা এবং আটকানো প্রায় অসম্ভব। যে দ্রুততার সঙ্গে এই ক্ষেপণাস্ত্র মাক 5 গতিতে চলে তাকে আটকানো অসম্ভব। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো চীন তার মূল ভূখণ্ডের গভীর থেকে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে, যা সরাসরি ভারতের মূল ভূখণ্ডকে আঘাত করতে সক্ষম। আর অন্যদিকে পাকিস্তানও পারমাণবিক অস্ত্র নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের হাতে পাল্টা উত্তর কি আছে? আলবত আছে। 2025 সালের মে মাসে যখন ভারত পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছিল, তখন একটা মারাত্মক ভুল হতে পারত, কিন্তু আমরা সেই ভুলটা করিনি। ভারত যখন অপারেশন সিঁদুরে নূর খান এয়ারবেসে ক্ষেপণাস্ত্র হামলা করে, তখন তা ছিল পাকিস্তানের কৌশলগত পরিকল্পনা বিভাগের সদর দপ্তরের মাত্র 1 মাইলেরও বেশি দূরে অবস্থিত। এই বিভাগটিতে পাকিস্তানের 170টিরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড পরিচালনার দায়িত্ব রয়েছে। ভারত এই স্ট্রাইক কি তাহলে পাকিস্তানের পারমাণবিক কমান্ডকে মাথা কেটে ফেলার জন্য করেছিল? উত্তর দেব, কেন নূর আলী খান এয়ারবেসে আমরা স্ট্রাইক করেছিলাম, কেন নূর খান এয়ারবেসে স্ট্রাইক এত গুরুত্বপূর্ণ এবং তার ফল 2025-এর অক্টোবরে আমরা কিভাবে পাচ্ছি, তার সুফল। পাকিস্তানের পারমাণবিক কমান্ডকে তার মাথা কেটে ফেলার একটি ভয়ঙ্কর সতর্কবার্তা কি ছিল অপারেশন সিঁদুরের সময়? নূর খান এয়ারবেসে যখন আমরা অ্যাটাক করি তখন পাকিস্তান ভয় পায়, কারণ নূর খান এয়ারবেসের 1 মাইলের মধ্যে পাকিস্তানের 170টি নিউক্লিয়ার ওয়ারহেড ছিল। আমরা প্রিসাইজ অ্যাটাক করেছিলাম, আমরা শুধু চেতাবনী দিয়েছিলাম। এই ঘটনাটি আমেরিকা ও বিশ্বজুড়ে এমন ভয় তৈরি করেছিল যে যুদ্ধবিরতি ঘটনার জন্য আলোচনা শুরু হয়। কিন্তু ভারত প্রমাণ করেছে যে তারা পারমাণবিক হুমকিকে ভয় পায় না। প্রশ্ন হলো, এই ধরনের চরম পারমাণবিক উত্তেজনা সত্ত্বেও ভারত কিভাবে পূর্ব ও পশ্চিম উভয় ফ্রন্টে তাদের আধিপত্য বজায় রাখবে? ভারতের আগামী দিনের কৌশলটাই বা কী হবে? অপারেশন সিঁদুর ভারতের জন্য একটি নতুন কৌশলগত মোড়। এই 4 দিনের যুদ্ধে ভারত দেখিয়েছে তারা শুধুমাত্র দেশীয়ভাবে তৈরি বা অ্যাসেম্বল করা সিস্টেম ব্যবহার করতে পারে না, তারা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র, আকাশে তীর, এয়ার ডিফেন্স ইউনিট এবং দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে ভারত নিজেদের সামরিক সক্ষমতার পরিচয় একেবারে উচ্চ মানে দিয়েছে। ভারতের পরবর্তী প্রজন্ম হল অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, AMCA, 5th জেনারেশন এয়ারক্রাফট। এগুলোকে বলা হয় 5th জেনারেশন স্টেলথ এয়ারক্রাফটস কিংবা ফাইটার জেটস। 2024 সালের এপ্রিল থেকে এর সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং এবং ডেভেলপমেন্ট একেবারে ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছে। AMCA এর প্রথম প্রোটোটাইপ 2026 সালের শেষের দিকে কিংবা 2027 সালের প্রথম দিকে রোল আউট হবে এবং 2034 সালের মধ্যে এটা ভারতীয় বিমান বাহিনী কিংবা এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হবে।
ভারতের হাতে ইতিমধ্যেই তেজাস MK1 কিংবা তেজাস মার্ক 1A এবং AMC এর মতো শক্তিশালী দেশীয় প্ল্যাটফর্ম রয়েছে। এবং একটি যুদ্ধ বিমানের আসল শক্তি কোথা থেকে আসে জানেন? তার ইঞ্জিন থেকে। দশকের পর দশক ধরে ভারত বিদেশি ইঞ্জিনের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন সেই ছবি পাল্টে গেছে। ফ্রান্সের সাফরান কোম্পানির সাথে যৌথভাবে 120 কিলোনিউটন থ্রাস্টের ইঞ্জিন তৈরির জন্য ভারত চুক্তিবদ্ধ হয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই চুক্তিতে 100% প্রযুক্তি হস্তান্তর এবং সম্পূর্ণ IPR ভারতের হাতে থাকবে। এই চুক্তি ভারতকে প্রতিরক্ষা প্রযুক্তিতে বিশ্বশক্তির কাতারে নিয়ে যাচ্ছে, একেবারে টপ মোস্ট প্লেয়ার হিসেবে এস্টাবলিশ করছে। ভবিষ্যতের যুদ্ধে বিশ্বাস করুন, মানুষ থাকবে না। ভবিষ্যতের যুদ্ধ হবে মনুষ্যবিহীন এবং AI নির্ভর। ভারতীয় বিমান বাহিনী একটি আনম্যান্ড ফোর্স প্ল্যান তৈরি করছে। ভারত MQ-9B স্কাই গার্ডিয়ানের মতো উন্নত ড্রোন কেনার অর্ডার দিয়েছে। দেশীয়ভাবে ঘাতক UCAV এবং লয়েল উইন্ডম্যান যে ছবিগুলো দেখছেন আপনারা, সেই ড্রোন তৈরি করছে, যেগুলো রিমোট কন্ট্রোল দিয়ে চালানো যায়, যার ভেতর কোনো পাইলট থাকে না। ওই যে বলছিলাম চীনের PLARF অর্থাৎ সেই মিসাইল সেন্টার, তাকে জবাব দেওয়ার জন্য ভারত জরুরি ভিত্তিতে ইন্টিগ্রেটেড রকেট ফোর্স তৈরি করতে চলেছে। ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা 4000 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে এবং হবে। ভারত তার সামরিক শক্তি বৃদ্ধি করছে, যার মধ্যে পরমাণু সক্ষম অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানো হয়েছে। অগ্নি প্রাইম আমাদের হাতে আসছে, অগ্নি 6 এর টেস্টও শিডিউল করা আছে। তাহলে বুঝতে পারছেন আমরা হাত গুটিয়ে বসি নেই। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে বলেছে নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূস এই সময়সীমা পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দীর্ঘায়িত রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে উত্তেজনা বজায় থাকবে, কিন্তু অপারেশন সিঁদুর ভারতকে একটি স্পষ্ট কৌশলগত বার্তা দিয়েছে। বিশ্বকেও এই স্পষ্ট বার্তাটা দেওয়া হয়েছে, আমরা আর পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করব না। ভারত এখন তার শত্রুকে তার পছন্দের সময় এবং স্থানে আঘাত করার ক্ষমতা রাখে। যেভাবে চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর সামরিক শক্তি বাড়াচ্ছে, আর বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে চীন ও পাকিস্তানকে জায়গা দিচ্ছে এবং তুরস্ককে ভাই বলে বাংলাদেশি ইসলামিক ব্রাদারহুড তৈরি করার চেষ্টা করছে জঙ্গিদের সঙ্গে নিয়ে, তাতে ভারতের জন্য এখন একটাই পথ খোলা, স্বনির্ভরতা। দেশীয় প্রযুক্তির AMCA ও উন্নত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারত কেবল নিজেদের রক্ষা করছে না, বরং এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন এবং শক্তিশালী সামরিক প্রান্তসীমা তৈরি করছে। আমরা প্রস্তুত, বাংলাদেশ চেষ্টা করে দেখে নিক। ভারতীয় আর্মিরা এই মুহূর্তে সীমান্তে দাঁড়িয়ে গান গাইছে, পাঞ্জাব রেজিমেন্ট। সেই গানের মানে হলো, একবার বলে দেখো, শত্রুপক্ষকে ধোঁয়া ধোঁয়া করে দেব। নাম নমক নিশান। জয় হিন্দ।